নমস্কার বন্ধুরা, আজকের নতুন ভিডিও সেশনে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের ভিডিও সেশনে আমাদের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড আরও একটি এন্ট্রান্স টেস্টের মধ্য দিয়ে আরও কোর্সে ভর্তির আয়োজন করে থাকে। সেটি হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর মাস্টার অফ সায়েন্স ইন নার্সিং বা এমএসসি নার্সিং, যেটি জেমসিএন নামে খ্যাত। এই জেমসিএন 2026-এর যে এন্ট্রান্স এক্সামিনেশন হবে সেটি হবে 7th জুন 2026 সানডে। আমরা এই সম্পর্কিত যে ভিডিও, সেই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব যে জেমসিএন বা এমএসসি নার্সিংয়ের জন্য পশ্চিমবঙ্গে যে এন্ট্রান্স হবে তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, এক্সপিরিয়েন্স কি লাগে, ডকুমেন্টস কি আমাদেরকে আপলোড করতে হবে, এক্সামিনেশন প্যাটার্নটা কেমন, এই বিষয়গুলোর উপরে আমরা আলোকপাত করব। আপনারা যারা আমার প্রথম দেখছেন এই চ্যানেল, তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখুন, কারণ এর পরবর্তীকালে যে সমস্ত মেসেজগুলি আসবে সেগুলি যেন দ্রুততার সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। এমএসসি নার্সিংয়ের যে টাইম টেবিল, সেই টাইম টেবিলটা প্রথমে আমরা একটু দেখে নিই। টাইম টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন অ্যাপ্লিকেশন যেটি হবে এবং পেমেন্ট অফ ফিজ, সেটি দিন ধার্য হয়েছে 1 এপ্রিল 2026 ওয়েডনেসডে থেকে চলবে 18 এপ্রিল 2026 স্যাটারডে পর্যন্ত। এই সময়কালে হচ্ছে আপনারা রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনলাইন কারেকশন এবং ডাউনলোডিং রিভাইজড কনফার্মেশন পেজ, এই অনলাইনে কারেকশন পোর্টাল খোলা থাকবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে গিয়ে যে সমস্ত ভুলভ্রান্তি হবে সেগুলো কারেকশন করার জন্য এই পোর্টাল খোলা থাকবে 20 এপ্রিল 2026 মানডে থেকে 21 এপ্রিল 2026 টুইসডে, এই দুটো দিন। অর্থাৎ এখানে কি সবই কারেকশন করা যাবে না? উল্লেখযোগ্য যে আপনারা যখন এই ফর্ম ফিল আপের কাজ শুরু করবেন তখন প্রথমেই আপনাদেরকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে গিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে। যে রেজিস্ট্রেশনের মধ্যে থাকবে ক্যান্ডিডেটের নেম, তার ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডোমিসাইল, এরকম ডেট অফ বার্থ, এই ধরনের ইম্পর্টেন্ট কিছু ডেটা সেখানে থাকবে। এই ডেটাগুলো কিন্তু আপনারা কোনো মতেই কারেকশন করতে পারবেন না। মনে রাখতে হবে যে রেজিস্ট্রেশন পার্টে যে সমস্ত ডেটা, সেখানে যেন একটি স্পেলিং মিস্টেকও না হয়, কারণ এখানে যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়ে যায় সেটা কোনো মতেই কারেকশন করা যাবে না। নেক্সট স্টেপে থাকবে মূল অ্যাপ্লিকেশন, সেখানে আরও অনেকগুলো ডেটা আমাদেরকে ইনপুট দিতে হবে। সেই জায়গাতে যদি কোনো ভুলভ্রান্তি হয় তার জন্য এই কারেকশন পোর্টাল খোলা থাকবে এই 20 তারিখ এবং 21 তারিখ। এখন প্রথমে যখন আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন সেই সময় কিন্তু আপনি কনফার্মেশন পেজ যেমন নিয়েছিলেন, ঠিক একইভাবে এই কারেকশন করার পরে আপনাকে আবার কিন্তু কনফার্মেশন পেজটা ডাউনলোড করে নিতে হবে, কারণ এটা রিভাইজড কনফার্মেশন পেজ হবে। অ্যাপ্লিকেবল এখানে পাবলিকেশন অফ ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড, আপনাদের এই এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করা যাবে 28 মে 2026 থার্সডে থেকে 7th জুন 2026 সানডে 12:30 PM পর্যন্ত আপনারা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং সর্বশেষ উল্লেখযোগ্য যেটি, সেটি হচ্ছে ডেট অফ এক্সামিনেশন। আমরা আগেই বলেছি ডেট অফ এক্সামিনেশন 7th জুন 2026 সানডে হবে, বেলা 11টা থেকে 12:30 পর্যন্ত, 1.5 ঘন্টা বা 90 মিনিটের জন্য এই পরীক্ষা হবে। ওয়েবসাইটে পরবর্তীকালে জানানো হবে যে রেজাল্ট কবে পাবলিশ হবে, সুতরাং ওয়েবসাইটের ওপরে আপনাদেরকে পরীক্ষার পর থেকে সবসময়ই নজর রাখার জন্য অনুরোধ করছি। জেমসিএন বা এমএসসি নার্সিংয়ের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটি আমরা একটু দেখে নিই। Eligibility and academic qualification criteria for appearing in JEMSIEN 2026. এখানে বলা হয়েছে অ্যাজ ইন্টিমেটেড বাই দ্য কনসার্ন অথরিটিজ মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, যেমন সেরকম হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তার পক্ষ থেকেও। এখন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপ্লিকেশন ফর জেমসিএন 2026, এখানে যেমন বলা হয়েছে প্রথমেই যে সিটিজেনশিপে বলা হয়েছে অল ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। সেকেন্ড থিং বলা হয়েছে এখানে জেন্ডার মেল অ্যান্ড ফিমেল, তার মানে এটা দ্বারা ক্লিয়ার হয়ে গেল যে সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হচ্ছে না, সিটিজেন অফ ইন্ডিয়া হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিছু থাকে, সেগুলো দেখে নি কি রয়েছে। ফর এনি ফার্দার ইনফরমেশন বলছে ক্যান্ডিডেট মাস্ট ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ দ্য নার্সিং ডাইরেক্টরেট, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং নার্সিং ডাইরেক্টরেট, তাদের যা নির্দেশিকা আসবে টাইম টু টাইম সেগুলোকে ফলো করতে বলা হয়েছে। নেক্সট বলেছে একাডেমিক ক্রাইটেরিয়া, যেটা বলা হয়েছে এখানে
একাডেমিক ক্রাইটেরিয়ার মধ্যে বলে দ্য ক্যান্ডিডেট মাস্ট পাস any of the following courses from institutes recognized by the Indian Nursing Council and obtain registration RNRM certificate from the State Nursing Council of any state of India. যে কোনো নার্সিং ইনস্টিটিউট থেকে পাস করলেই হবে, ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে, শুধুমাত্র তাদের RNRM রেজিস্ট্রেশন থাকতে হবে। এবং তাছাড়া বলা হয়েছে যে তারা যদি বিএসসি নার্সিং করে থাকে সেটা হবে, বিএসসি অনার্স নার্সিং করে থাকে সেটাতেও হবে, পোস্ট বেসিক বিএসসি নার্সিং যদি কেউ করে থাকে সেটা হবে, পোস্ট বেসিক বিএসসি অনার্স নার্সিং করে থাকলেও হবে, পোস্ট বেসিক বিএসসি নার্সিং থ্রু ডিস্টেন্স এডুকেশন করে থাকলেও হবে। এই ক্ষেত্রে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট সিকিউর অ্যাট লিস্ট 55% মার্কস ইন এগ্রিগেট অ্যাক্রস অল একাডেমিক ইয়ার্স ইন দ্য এক্সামিনেশন মেনশনড অ্যাবভ। মানে এই নার্সিং কোর্স যেগুলো করেছে সেই কোর্সের প্রত্যেকটি সেমিস্টার এবং সমস্ত রেজাল্ট সব নিয়ে 55% থাকে তার এগ্রিগেট মিনিমাম। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এটাও পড়ে আপার এজ লিমিট। আপার এজ লিমিটের ক্ষেত্রে বলা হয় যেখানে যে ডাব্লিউবি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যারা, তাদের জন্য বলা হয়েছে দ্য নার্সিং পার্সোনাল মাস্ট নট বি মোর দেন 53 ইয়ার্স অফ এজ অ্যাজ অন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। অর্থাৎ অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট আমরা দেখলাম 18 তারিখ, 18 এপ্রিল, সেই ডেট ধরে তাদের যেন 53 ইয়ার্স ওল্ডের বেশি না হয়। অন্যান্য ক্ষেত্রে বলা হয়েছে আদারদের জন্য বলেছে নো আপার এজ লিমিট ইনক্লুডিং ইএসআই এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, ইএসআই এবং অন্যান্য যে জায়গাতে চাকরি করবে না তাদের জন্য কোনো এক্সপিরিয়েন্সের কোনো বাধ্যবাধকতা নেই বা এজ লিমিটের কিছু নেই। নেক্সট হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটিও একটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, ইম্পর্টেন্ট বিষয়, এটাকে খুব ভালো করে গুরুত্ব সহকারে শুনবেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে তাদের বলা হয়েছে মিনিমাম 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হতে হবে আফটার পাবলিকেশন অফ দ্য রেজাল্ট অফ দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন। অর্থাৎ কোয়ালিফাইং এক্সামিনে আমরা যেমন বললাম বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, এই সময় যে কোর্সগুলো করেছে তাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর থেকে 3 বছর তাদের হচ্ছে এক্সপিরিয়েন্স হয়ে থাকতে হবে যারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এমপ্লয়ি। হুইচ ইজ টেকেন অ্যাজ দ্য ডেট অফ দ্য ফাইনাল মার্কশিট। যেদিন রেজাল্ট বেরিয়েছিল সেটাকে ফাইনাল মার্কশিটের ডেট ধরা হবে, অ্যান্ড বাই দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, লাস্ট ডেট অ্যাপ্লিকেশন যেটা আছে সেটাকেও ধরা হবে। অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, অ্যাডমিশনের সময় বলছে ইন সার্ভিস যারা রয়েছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যারা চাকরি করছে তাদের বলছে প্রডিউস এ লেটার অফ পারমিশন। একটা পারমিশন লেটার লাগবে ফ্রম দ্য অথরিটি ফর স্পন্সরিং ইন লাইন উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং পার্সোনাল যেটা আছে প্লেসমেন্ট, অর্থাৎ প্লেসমেন্ট অন ট্রেনি রিজার্ভ, টিআর লিস্ট যেটা হবে সেইটা ট্রেনি রিজার্ভ। এই যে এখানে বলা হয়েছে যে প্লেস অন ট্রেনি রিজার্ভ রুলস 2009 এবং গভর্নমেন্টের মেমোরেন্ডাম নাম্বার এখানে বসিয়ে দেওয়া আছে, ডেট দেওয়া আছে, সেই অনুযায়ী সেটাকে ফলো করেই করতে হবে। নেক্সট বলা হয়েছে এখানে যে ক্যান্ডিডেটস পাস্ট বিএসসি নার্সিং, যারা বিএসসি নার্সিং পাস করেছে তাদের জন্য কি হচ্ছে না তাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগছে আফটার পাবলিকেশন অফ দ্য ফাইনাল রেজাল্ট। অর্থাৎ আপনারা যেমন কোর্স করেছেন এর নিচে যে কোর্সগুলি দেওয়া রয়েছে সেই কোর্সগুলো যেগুলো করেছেন সেই কোর্সের যে রেজাল্ট বেরিয়েছে সেদিন থেকে 1 বছরের হচ্ছে এক্সপিরিয়েন্সের একটা থাকতে হবে। ক্যান্ডিডেট পাস্ট বিএসসি অনার্স নার্সিং তাদের ক্ষেত্রে সেম নিয়ম। এরপর রয়েছে ক্যান্ডিডেট পাস্ট পোস্ট বেসিক বিএসসি নার্সিং যারা করেছে তাদের জন্য বলছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স বিফোর অর আফটার পাবলিকেশন অফ দ্য ফাইনাল রেজাল্ট। ফাইনাল রেজাল্টের আগে থেকে বা পরে থেকে যখনই জয়েন করে থাকুন না সেটা দিয়ে হবে, অ্যান্ড বাই দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন অনুযায়ী কিন্তু 1 বছর কমপ্লিট হয়ে থাকতে হবে। সেটা ক্যান্ডিডেট পাস পোস্ট বেসিক বিএসসি অনার্স নার্সিং তাদের ক্ষেত্রেও একই নিয়ম। নেক্সট বলা যে ক্যান্ডিডেট পাস পোস্ট বেসিক বিএসসি নার্সিং থ্রু ডিস্টেন্স এডুকেশন যদি কেউ করে থাকে তাদের জন্য বলা হয়েছে এখানে যে 1 ইয়ার এক্সপিরিয়েন্স আফটার পাবলিকেশন অফ দ্য ফাইনাল রেজাল্ট। ফাইনাল রেজাল্ট বেরোনোর পরে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফাইনাল রেজাল্ট বেরোয়নি তার চাকরি করছি সেটা ধরলে হবে না। ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পর থেকে 1 বছর হতে হবে বাই দ্য লাস্ট ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশনের শেষ তারিখ পর্যন্ত সেটাকে ধরা হবে। এই অ্যাপ্লিকেশন করতে গেলে দুটো ইমেজ আপলোড করতে হবে। কি কি সেটা হচ্ছে যে বলছে দ্য ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু আপলোড জেপিজি বা জেপেগ ইমেজ অফ দ্য রিসেন্ট কালার ফটোগ্রাফ। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে, 10 to 200 KB সাইজের হতে হবে এবং সেটা জেপিজি বা জেপেগ ফরম্যাটে হতে হবে। অ্যান্ড সিগনেচার হবে 4 to 30 KBর মধ্যে একটা সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচার অবশ্যই হচ্ছে রানিং হ্যান্ডে হবে, ক্যাপিটাল লেটারে যেন কেউ সাইন করবেন না।
এই দুটো আপলোড করতে হবে ডকুমেন্ট অ্যাপ্লিকেশনের সময়, অন্য কোনো কিছু আপলোড করতে হচ্ছে না। অন্যদিকে এই এক্সামিনেশনে বসতে গেলে একটা ফিজ পেমেন্ট করতে হবে। সেই ফিজটা আপনারা নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, কিউআর কোড বা ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারবেন। প্রত্যেক ক্যান্ডিডেটকে কোনো রকম রিজার্ভেশন, কোটা বা ইত্যাদি কোনো ছাড় নেই। প্রত্যেক ক্যান্ডিডেটকে এখানে 3,000 টাকা করে আমাদের অনলাইনে আমাদের এই ফিজ পেমেন্ট করতে হবে, এবং এই ফিজ ওয়ান্স পেড এটা মানে রিফান্ডেবল নয়, সেটাও পরিষ্কার করে এখানে লেখা আছে, দ্য ফিজ ওয়ান্স পেড ইজ নট রিফান্ডেবল আন্ডার এনি সার্কামস্টান্সেস, কোনো কারণেই ফেরত হবে না। আপনারা ফর্ম ফিল আপ যখন করবেন, সেই ফর্ম ফিল আপ যখন কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ ফার্স্ট স্টেপে আপনারা রেজিস্ট্রেশন করবেন, সেকেন্ড স্টেপে মূল ফর্ম ফিল আপ হবে, থার্ড স্টেপে পেমেন্ট হবে, এবং পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে আপনাদেরকে ওখানে কনফার্মেশন পেজ ডাউনলোডের একটা অপশন আসবে, কনফার্মেশন পেজ। এই কনফার্মেশন পেজটা অবশ্যই হচ্ছে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, ডাউনলোড করে রেখে দেবেন না, হারিয়ে গেলে এটা কিন্তু পাবেন না, অন্য কেউ আপনাকে এটা দিতে পারবে না। প্যাটার্ন অফ কোশ্চেন পেপারস, এই জেমস ইন 2026 এর যে প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন, সেখানে বলা হয়েছে যে দ্য পেপার উইল কন্টেন 100 কোশ্চেন্স, 100টি কোশ্চেন্স থাকবে। অল কোশ্চেন্স উইল বি মাল্টিপল চয়েস বা এমসিকিউ টাইপের। এবারে বলেছে উইথ 4 অ্যান্সার অপশন, অনলি ওয়ান অফ হুইচ কারেক্ট, একটাই মাত্র কারেক্ট অ্যান্সার থাকবে তার মধ্যে, সেটা চুজ করে বের করতে হবে। দ্য পেপার ইজ 90 মিনিটস, অর্থাৎ 1.5 ঘন্টা বা 90 মিনিটস হবে, এবং এই কোশ্চেন পেপার, দ্য কোশ্চেন পেপার উইল বি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি, অর্থাৎ কোশ্চেন পেপারটা, অনেকে প্রশ্ন থাকে যে স্যার বেঙ্গলিতেও পাওয়া যাবে না, বেঙ্গলিতে পাওয়া যাবে না, অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই কোশ্চেন পেপার তৈরি হবে। এখন এই যে পরীক্ষা দেবো, এই পরীক্ষার জন্য একটা নির্দিষ্ট সিলেবাস থাকবে, সেই সিলেবাসে আমাদের যে 100টা কোশ্চেন হবে, সেই 100টা কোশ্চেন এখানে বলা হয়েছে দ্য পেপার উইল বি বেসড অন বিএসসি, পিবি, বিএসসি, দ্য নার্সিং সিলেবাস উইল হ্যাভ টু পার্টস অ্যাজ ফলো, দুটো পার্টে পরীক্ষাটা হবে, দুটো পার্টে হবে মানে একই সঙ্গে পরীক্ষাটা হবে 90 মিনিটসের, কিন্তু দুটো ভাগ থাকবে, একটা পার্ট 1 আর একটা পার্ট 2, পার্ট বি, পার্ট এ, পার্ট বি, এই দুটো হচ্ছে আমাদের ভাগ থাকবে। পার্ট এতে যেটা থাকবে কোশ্চেন, যেখান থেকে থাকবে অ্যানাটমি, এখানে ফিজিওলজি, সোসিওলজি, সাইকোলজি, এছাড়াও থাকবে মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, এবং থাকবে ফার্মাকোলজি, জেনেটিক্স, অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এর উপরে 40টা কোশ্চেন থাকবে। পার্ট বিতে থাকবে ফাউন্ডেশন অফ নার্সিং, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, পিডিয়াট্রিক নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং, অবস্টেট্রিক্যাল নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, এটা 60টা কোশ্চেন থাকবে। মোট 40 আর 60, 100টা কোশ্চেনে অ্যান্সার করতে হবে। প্রত্যেকটি কোশ্চেন 1 নম্বর করে যেমন থাকবে, তেমনি নেগেটিভ মার্কিং আছে। একটি কোশ্চেন অ্যান্সার যদি ভুল হয়ে যায়, নেগেটিভ মার্কিং, নেগেটিভ যদি রেসপন্স হয়, সেই ক্ষেত্রে 1/4 করে কিন্তু মাইনাস হবে। এই ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল, তাদের ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। কাদের জন্য লাগবে না, ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত কলেজগুলো রয়েছে, বিশেষ করে গভর্নমেন্ট কলেজ যেগুলো থাকবে, সেখানে বিভিন্ন ধরনের যে ক্যাটাগরি সিট থাকবে, সেই ক্যাটাগরি সিটগুলোতে চান্স পেতে গেলে অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। যদিও একই সঙ্গে এখানে কলেজ অফ নার্সিং, ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকোমোটর ডিসেবিলিটি যে ইনস্টিটিউটটি রয়েছে, এখানের জন্য কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট লাগবে না। অন্যদিকে যারা ইন সার্ভিস থাকবে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে যারা চাকরি করছে, তাদের জন্য কিন্তু কোনো রকম ডোমিসাইল সার্টিফিকেট লাগবে না। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল এক্সেপ্ট দোজ হু আর এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এমপ্লয়ি রয়েছে, তাদের জন্য কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট লাগছে না। এছাড়াও বলা হয়েছে ফর অ্যাডমিশন ইন এনি রিজার্ভ ক্যাটাগরি সিটের জন্য, এখানে বলছে সিট এমএসসি নার্সিং কোর্স ইন এনি ইনস্টিটিউট, যে কোনো ইনস্টিটিউট ভর্তি হতে গেলেই ওই রিজার্ভ ক্যাটাগরি সিটগুলোর জন্য কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। এখন এই ডোমিসাইল, ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল কাদেরকে বিচার করা হবে? ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল বিচার করবে তাদেরই যারা এক টানা 10 বছর কন্টিনিউয়াসলি 10 ইয়ার্স হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছে অ্যাজ অন 31 ডিসেম্বর 2025। 2025-এর 31শে ডিসেম্বর অনুযায়ী 10 বছর পাকাপাকি বসবাস করছে ওয়েস্ট বেঙ্গল, তারা যেমন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হিসাবে বিবেচিত হবে। একইভাবে যে সমস্ত ক্যান্ডিডেটরা বাইরের প্রদেশে, অন্য স্টেটে পড়াশোনা করে, তাদের পেরেন্টসরা যদি এখানকার পার্মানেন্ট বাসিন্দা হয়, তাহলে তাদেরকেও হচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হিসাবে বিবেচিত করা হবে। এখন এই জন্য দুটো ফরম্যাট রাখা হয়েছে, এখানে অ্যাপেন্ডিক্স 1 এবং অ্যাপেন্ডিক্স 2, এখানে ফরম্যাট A1 এবং ফরম্যাট B, এই দুটো রাখা হয়েছে। ফরম্যাট A1 কাদের
না, যারা 10 বছর পাকাপাকি বসবাস করছে ওয়েস্ট বেঙ্গলে তাদের জন্য A1 ফরম্যাট, অন্যদিকে যারা বাইরের প্রদেশে বা অন্য স্টেটে পড়াশোনা করছে তাদের জন্য B ফরম্যাট। এই বি ফরম্যাট যাদের জন্য, তারা যদি বি ফরম্যাটে সংগ্রহ করতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু তাদের পিতা বা মাতা যে কোনো একজনের দুটি গভর্নমেন্ট আইডি, যেমন হচ্ছে ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বা পাসপোর্ট বা রেশন কার্ড, এই ধরনের দুটো অরিজিনাল ডকুমেন্ট শো করতে হবে অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং, যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যেটা জাস্টিফাই করবে যে সে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল। অন্যদিকে A1 ফরম্যাট তাদেরকে সংগ্রহ করতে হবে যারা এখানে পাকাপাকি বললাম 10 বছর বসবাস করছে। বাট A1-এ যা সাইনিং অথরিটি, যেমন হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেন্ট্রাল গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো সেক্রেটারি লেভেলের কেউ হতে পারে, পুলিশ কমিশনারেট হতে পারে, এসপি, অ্যাডিশনাল এসপি, এসডিপিও, পুলিশ কমিশনারেট, এই সমস্ত লোকের হতে পারে, এবং সর্বশেষ হচ্ছে বিডিও র্যাঙ্কের অফিসার সই করতে পারেন। কোনো যারা ভোটে দাঁড়িয়ে নির্বাচিত প্রতিনিধি যারা রয়েছে তারা কিন্তু সই করলে হবে না। এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, তাদের যে সার্টিফিকেট যদি থাকে, ভ্যালিড সার্টিফিকেট যদি থাকে, তারা এই ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহ না করলেও হবে। বাট যদি দেখা যায় ভেরিফিকেশনের সময় যে তার এই ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ এসসি, এসটি বা ওবিসি এ, ওবিসি বি এই ধরনের ক্যাটাগরি সার্টিফিকেট ইনভ্যালিড বা এক্সপায়ার করে গেছে বা কোনো ত্রুটি রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তার ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল যে, সেটা থেকে তাকে আউট অফ ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ধরা হবে, এবং প্রথম রাউন্ডের সিট সেটি কিন্তু একদম সম্পূর্ণ ক্যান্সেল হয়ে যাবে। পরবর্তী রাউন্ডে তাকে আবার জেনারেল হিসেবে ট্রিট করে যদি সিট খালি থাকে সেই চয়েসের ওপরই সে পেতে পারবে। যারা A1 ফরম্যাটে ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে না, অর্থাৎ সাইনিং অথরিটি যারা আছে তাদের পর্যন্ত পৌঁছতে পারলো না বা তারা কেউ করলো না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ডিস্ট্রিক্ট পোর্টাল রয়েছে সেখানে গিয়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করলে 15 দিন থেকে 1 মাসের মধ্যে ভেরিফিকেশন হয়ে সেই সার্টিফিকেট আপনি পেতে পারেন। সুতরাং একান্তভাবে A1 ফরম্যাটে সাইন করাতে না পারলে আপনার ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করে সেখানে অ্যাপ্লাই করে এই সার্টিফিকেট সংগ্রহ করলে সেটাও হচ্ছে ভ্যালিড হবে। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখুন ফর ফার্দার ইনফরমেশন অ্যাভেলেবেল হওয়ার জন্য। এছাড়াও আপনাকে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং কল নাম্বার 9474187519। এখন আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বলবো সেটা যে যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবেন, সেই সমস্ত পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য আপনাদের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট নিয়ে আপনাদেরকে আলাদা করে ভেরিফিকেশন করাতে হবে। সেই জন্য 5টা ডিভিশনে ভাগ করা হয়েছে। প্রথমত হচ্ছে প্রেসিডেন্সি ডিভিশন বলা হয়েছে। প্রেসিডেন্সি ডিভিশনের আওতাভুক্ত যে সমস্ত জেলা বা অঞ্চলগুলি পড়বে সেটি কলকাতা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, হাওড়া, নদিয়া। এই অঞ্চলে যারা ক্যান্ডিডেট থাকবেন তাদেরকে SSKM হসপিটালের নির্দিষ্ট দিনে, অর্থাৎ আপনাদের জন্য আর একটা নোটিশ হবে, সেই নোটিশে আপনাদেরকে দিন দেওয়া হবে, সেই দিনে এবং টাইমে আপনাদের সার্টিফিকেট নিয়ে আপনাদেরকে উপস্থিত হতে হবে। বোর্ড আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে এবং আপনার সার্টিফিকেট যথাযথ কিনা সেটা তারা জাস্টিফাই করবে। জাস্টিফাই করার পরে যদি দেখে যে আপনার সার্টিফিকেট ঠিক আছে, তখন আপনাকে নতুন করে একটা সার্টিফিকেট ইস্যু করবে যা দিয়ে আপনি কাউন্সিলিংয়ে এটা প্রডিউস করতে পারবেন। নেক্সট হচ্ছে মেদিনীপুর ডিভিশন রয়েছে। মেদিনীপুর ডিভিশনের মধ্যে যারা পড়ছে, পূর্ব মেদিনীপুর পড়বে, পশ্চিম মেদিনীপুর পড়বে, ঝাড়গ্রাম পড়বে, পুরুলিয়া পড়বে এবং বাঁকুড়া। এখান থেকে যে সমস্ত ক্যান্ডিডেট থাকবে তারা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পশ্চিম মেদিনীপুরে যেতে হবে। উল্লেখযোগ্য, আগে বলতে ভুলে গেলাম যে এই IPG MER বা SSKM হসপিটালে কিন্তু কলকাতা বা প্রেসিডেন্সি ডিভিশনে যারা তাদেরকে উপস্থিত হতে হবে। বারডোয়ান ডিভিশনের মধ্যে পড়বে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান পড়ছে, হুগলি পড়ছে এবং বীরভূম পড়বে। এই অঞ্চলে যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট থাকবেন আপনাদেরকে উপস্থিত হতে হবে বারডোয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পূর্ব বর্ধমান, এখানে আপনাদেরকে উপস্থিত হতে হবে নির্দিষ্ট দিনে। মালদা ডিভিশনের মধ্যে পড়বে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ। এখানকার ক্যান্ডিডেট যারা থাকবেন তাদেরকে যেতে হবে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মালদাতে, এবং যে নোটিশ হবে, যে দিন ধার্য করা হবে সেই দিনে আপনাদেরকে ওখানে উপস্থিত হতে হবে সশরীরে। জলপাইগুড়ি ডিভিশনের আওতায় পড়বে জলপাইগুড়ি পড়বে, কুচবিহার পড়বে, আলিপুরদুয়ার পড়ছে, দার্জিলিং পড়ছে এবং কালিম্পং পড়বে। এই অঞ্চলে ক্যান্ডিডেট যারা থাকবেন তারা অবশ্যই হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের নির্দিষ্ট দিনে যে নোটিশ হবে সেই নোটিশের দিন এবং তারিখ দেওয়া থাকবে, দিন এবং হচ্ছে সময় দেওয়া থাকবে, সেই সময় এবং দিনে আপনারা উপস্থিত হয়ে ওখানে আপনাদের ভেরিফিকেশন করাবেন।
উল্লেখযোগ্য যে প্রথমেই দেখে নেওয়া যে 40-50% লোকোমোটর ডিসেবিলিটিস অর্থাৎ লোয়ার লিম্বে যাদের প্রবলেম থাকবে তারাই কেবলমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারেন বা চান্স পাবেন, এলিজেবল হবেন। আপার লিম্বে কোনো রকম সমস্যা থাকলে তারা কিন্তু এখানে এলিজেবল থাকবেন না। এই হলো আমাদের আজকের গুরুত্বপূর্ণ যে স্যালেন্ট ফিচার্স যেগুলো রয়েছে সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। ধন্যবাদ।